জামাত ইসলাম নতুন করে রাজনীতিতে আবার চরম একটি স্মার্টনেসের পরিচয় দিলেন। এমন একটা সময়ে তারা এই স্মার্টনেসের পরিচয় দিলেন ঠিক যে সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ প্রায় ১.৫ যুগ প্রবাস জীবনযাপন করার পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তিনি ঢাকার বুকে একটি মহাসমাবেশ করেছে, জনসমাবেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে বেশ কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছিল এবং এই সমাবেশে তিনি খুব চমৎকার কিছু হৃদয়গ্রাহী কথা বলেছেন। আমি জামাত ইসলামের এই স্মার্ট মুভিং এর বিষয়ে পরে আসছি, আগে তারেক রহমান সম্পর্কে দুটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে তারেক রহমান দেশে ফিরলেন, তার দেশে ফেরা উপলক্ষে বাংলাদেশের মানুষ চরম একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটা শঙ্কার ভিতরে কিন্তু ছিল। কেন উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটা দোদুল্যমানতার ভিতরে ছিল? কারণ এদেশের মানুষ জনাব তারেক রহমানের কাছে এমন কিছু চাচ্ছিল, তার প্রতি এমন একটা আস্থা স্থাপন করতে চাচ্ছিল যে তারেক রহমান এসে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের পক্ষে তিনি দাঁড়াবেন, লড়বেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, যে আশা আকাঙ্ক্ষা, এইটা নিয়ে তিনি কাজ করবেন, এইটার আলোকে তিনি কাজ করবেন। এরকম প্রত্যাশা বাংলাদেশের জনগণের তারেক রহমানের প্রতি ছিল। তবে তারা কিছুটা নিরাশ হচ্ছিল, কিছুটা হতাশ হয়ে পড়েছিল যখন বিএনপির বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে একের পর এক বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, জুলাই চেতনার পরিপন্থী কথাবার্তা, বিশেষ করে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রাণের দাবি যেটি ছিল, যে সমস্যাটিতে জর্জরিত হয়ে গিয়েছিল ব্যবসায়ীরা, চাঁদাবাজির সমস্যা, হাটে ঘাটে মাঠে বনে জঙ্গলে পথে ঘাটে ফুটপাতে রাস্তায় সমস্ত জায়গায় চাঁদাবাজির যে একটা মহা উৎসব চলছিল বিগত স্বৈরাচারের আমলে, বাংলাদেশের মানুষ ভেবেছিল তারা বিদায় নিলে এটি হয়তো বন্ধ হবে। কিন্তু তাদের সেই আশাটা যখন পূর্ণ হয় নাই, শেখ হাসিনা বিদায় নেবার পরেও চাঁদাবাজি যখন বন্ধ হয় নাই, তখন তারা একান্ত ভাবেই তারেক রহমানের দিকে চেয়েছিল যে তিনি নিশ্চয় এসে একটা কিছু করবেন, এই চাঁদাবাজির রাশ টেনে ধরবেন। এখনো বাংলাদেশের মানুষ তার প্রতি সেই আশা নিয়েই আছে, যদিও মাঝখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তার নেতাকর্মীদের কারণে। তো এই যে আশা আকাঙ্ক্ষা তারেক রহমানের প্রতি মানুষের ছিল, মাঝখানে আমরা যে রিপোর্টগুলো পেলাম, ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, সেখানে বলা হলো 3টি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন। এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম, কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই। যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই, তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে তাহলে আনন্দবাজার পত্রিকা ভুল লেখে নাই। আর ওটি কিন্তু মূলত আনন্দবাজারের রিপোর্ট ছিল না, আনন্দবাজারের সম্পাদকীয় হলেও ধারণা করা হয় যে ওই রিপোর্টটি ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের সর্বোচ্চ পর্যায় থেকে ওটি লিখে দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ জানায় নাই। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছিল যে তারেক রহমান সত্যি সত্যি সেটিই করছে। কিন্তু আমরা আজকে তারেক রহমানের বক্তব্য শুনেছি, তিনি ঢাকার শহরে যে তার সমাবেশে আগত মানুষের উপস্থিতির কারণে যে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। যদিও আমরা দেখেছি একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে কোনো কোনো জায়গায়, তারেক রহমান কিন্তু এতটা চান নাই, কিন্তু রাষ্ট্র মনে হয় উপযাচক হয়ে এগুলো করেছে, এগুলো ভালো লক্ষণ নয়। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তো মিছিলের কারণে যাওয়া যাচ্ছিল না, একটা যানজটের সৃষ্টি হয়েছিল, মানুষ রাস্তা পার হবে ওভারব্রিজ দিয়ে, ফুট ওভারব্রিজ দিয়ে পার থেকে ওপারে যাবে, সেখানেও আমরা পুলিশের ব্যারিকেড দেখেছি, পুলিশ মানুষকে রাস্তাও পারাপার হতে দেয় নাই। এটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি। এটি তারেক রহমান কিন্তু এটি চায় নাই। তারেক রহমানের যে নিরাপত্তার ঝুঁকি ছিল, তার নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করবে, এটি স্বাভাবিক। কারণ দীর্ঘ 1.5 যুগ পরে যে মানুষ দেশে ফিরছে, সেই মানুষের প্রতি তার দলের নেতাকর্মীদের এবং দেশের মানুষেরও একটা অন্যরকম ভালোবাসা থাকারই কথা, এটি অস্বাভাবিক কিছু নয়। সেখানে সরকার তাকে নিরাপত্তা দেবে, দেশের মানুষেরও এমনটাই প্রত্যাশা। কিন্তু সরকার এই নিরাপত্তা দিতে গিয়ে বেশ কিছু বাড়তি কাজ করে ফেলেছে। সবসময় অতি উৎসাহী যারা, তারা এই কাজটি করে থাকে। আমরা শেখ হাসিনার সময়েও দেখেছি, বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যারা, তারা এই কাজগুলো বেশি করে। যাই হোক,
তারেক রহমান সবচেয়ে ভালো যে কথাটি তিনি বলেছেন, সুন্দর একটি কথা বলেছেন শরীফ ওসমান হাদির ব্যাপারে। সবার একটা ধারণা ছিল যে হয়তো তারেক রহমান ওসমান হাদিকে এড়িয়ে যাবেন, যেহেতু হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিনই তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত জানিয়েছেন, এবং তারপর থেকে ক্রমাগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওসমান হাদির বিষোদ্গার করছে, তাকে এক প্রকার সহ্য করতে পারছে না, এরকম একটা ভাব আমরা দেখেছি। সর্বশেষ নীলুফার চৌধুরী মনি তিনি গতকাল ওসমান হাদিকে গিনিপিগ বলে আখ্যায়িত করেছেন। সব মিলে যখন মানুষ বিএনপির প্রতি চরম বিরাগ ভাজন হয়েছে, তখন তারেক রহমান তার বক্তব্যে ওসমান হাদি সহ জুলাই যোদ্ধাদের স্মরণ করেছে। এতে কিছুটা হলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির হৃদয়ে শীতল বার্তা পৌঁছে দিয়েছে। এবং তিনি এও ঘোষণা করেছেন আগামী 27 তারিখে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এটি নিঃসন্দেহে রাজনীতিতে একটি ভালো শুভ দিক বলে আমরা মনে করি। অপরদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সরকার এবং নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন নিরাপত্তা দিয়েছে, এই নিরাপত্তা দিতে গিয়ে কোন কোন জায়গায়, যে আমি আগেই বললাম, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগ উত্থাপন করা হয়েছে। অভিযোগটি একেবারে ফেলে দেবার মতো নয়। আমরা বলছি না যে এটি এই অভিযোগ করা যাবে না, কারণ এই অভিযোগ উত্থাপনের সুযোগ আছে, যেহেতু তিনি রাষ্ট্রের কেউ তো নন, তিনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তিনি সম্ভাব্য প্রার্থী, তিনি ভোটার হবেন এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুতরাং এমত অবস্থায় ইলেকশন কমিশনের কাছে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা প্রার্থী সমান গুরুত্বপূর্ণ। এনসিপির একজন প্রার্থী যেরকম যতটুকু মূল্য পাবার অধিকার, তারেক রহমানও ততটুকু মূল্য পাবার অধিকারী। আবার ঠিক ওই রিকশাওয়ালা সুজনকে যদি এনসিপি নমিনেশন দেয়, সেও কিন্তু ঠিক ততটুকুই সুযোগ সুবিধা পাবার অধিকারী, এবং আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তার ক্ষেত্রে ঠিক একই আইন প্রযোজ্য। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারেক রহমানকে যে নজিরবিহীন সুযোগ সুবিধা দিয়েছে, 10টি ট্রেন তাদের জন্য ছেড়ে দিয়েছে শুনেছি। আমি জানি না এই ব্যাপারে, আমার হাতে ডকুমেন্টস নাই। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা আমার কমেন্টস বক্সে দিয়ে দিবেন যে সেখানে ফ্রি করে দেওয়া হয়েছে। তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এটি সত্য, এটি রিপোর্ট আমরা পেয়েছি যে 2 ঘন্টা সেখানে টোল নেওয়া হবে না। এটি তো নিঃসন্দেহে বাড়াবাড়ি, এটি আচরণ বিধির লঙ্ঘন। এটি জামাত ইসলামের এই অভিযোগটা একেবারে ফেলে দেবার মতো নয়। যাই হোক, এই বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। তারেক রহমান এসেছেন, বক্তব্য রেখেছেন, দেশের মানুষের জন্য তিনি মঙ্গল কামনা করেছেন। আমরাও তারেক রহমানের জন্য মঙ্গল কামনা করি। তিনি বাংলাদেশের মাটিতে সুষ্ঠু ধারার রাজনীতি করুন এবং সবাইকে নিয়ে তিনি রাজনীতি করুন। এই বাংলাদেশটাকে আওয়ামী ফ্যাসিস্ট দূরীভূত হবার পরে যারা জুলাইয়ের পক্ষের শক্তি রয়েছে, তাদের সকলকে সাথে করে নিয়ে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা করি। এখন জামাত ইসলাম যে স্মার্ট মুভিং একটা দেখিয়েছে রাজনীতিতে, এটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। যখন তারেক রহমান দেশে ফিরে আসছেন, তখন ঠিক সেই সময় এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হবার ঘোষণা দিয়েছে এবং আসন সমঝোতার দেন দরবার চলছে। আশা করা যাচ্ছে যে এনসিপি কে হয়তো 30 থেকে 40টি আসন জামাত ইসলাম ছেড়ে দিতে পারে। এই 30 থেকে, তাদের চাওয়া 50টি, জামাত ইসলাম 30টি আসন এখন পর্যন্ত দিতে চেয়েছে। যদি তারা আর একটু দর কষাকষি করে, হয়তো এই সংখ্যা 40-এ গিয়ে পৌঁছাতে পারে। তো 40-এ গিয়ে যদি পৌঁছায়, এক্ষেত্রে এনসিপি জামাত ইসলামের সাথে আসলে, যদিও এখানে অনেক অবজারভেশন আছে, অনেক কথাবার্তা আছে, আমি আমার চ্যানেলেই বলেছি, আপনারা সেগুলো শুনেছেন, জেনেছেন, তারপরেও বৃহত্তর স্বার্থে অনেক কিছু আমাদেরকে ছাড় দিয়ে চলা দরকার দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য। না হলে এখানে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিদের দুর্বলতার কারণে আবার ফ্যাসিবাদ এখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং এনসিপি তারা জামাতের সাথে ভোট করতে চাচ্ছে, জোট করতে চাচ্ছে, এটি অবশ্যই এনসিপির জন্য ভালো সিদ্ধান্ত বলে মনে করি। অপরদিকে কোথাও কিন্তু শোনা যাচ্ছে যে চরমোনাইয়ের পীরের দল এবং ইসলামী ঐক্য জোট, এরা দুজন কাঙ্ক্ষিত আসন না পেয়ে জামাতের জোট ত্যাগ করতে চাচ্ছে, এরকম কোথাও শোনা যাচ্ছে। এগুলো আজগুবিও হতে পারে, গুজবের তো অভাব নাই। চূড়ান্ত পর্যায়ে দেখার জন্য আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে। তারেক জিয়া দেশে ফেরায় মুহূর্তের মধ্যে রাজনীতিতে নানান শঙ্কা। দর্শক, তারেক জিয়া এখন থেকে যেহেতু বাংলাদেশে এসেছেন, সমস্ত দায় নিতে বাধ্য। আমি আলোচনা করছি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের রাজনৈতিক প্রভাব বা ফলাফল নিয়ে। দর্শক, জনগণের মধ্যে বিএনপির আলাদা কোনো গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার কোনো কারণ নেই।
কেন তারেক রহমান বিদেশে থাকতেও জনগণ যারা বিএনপিকে সমর্থন করেছে এখনো যারা করেছে করবে, এমন না, এমন একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যে তারেক রহমান লন্ডনে এই কারণে আই ডোন্ট সাপোর্ট বিএনপি, তারেক রহমান বাংলাদেশে এসেছেন দ্যাটস ওয়াই আই সাপোর্ট বিএনপি। এখন থেকে একজনও দেখাতে পারবেন? চ্যালেঞ্জ দিয়ে বলছি, দেখান পারলে, যে লন্ডনে ছিল সমর্থন করি না, দেশে এসেছে এখন সমর্থন করি, নাই। অতএব বিএনপির জনপ্রিয়তার কোনো বিশেষ লাভ, উপকারিতা এখানে নেই। তাহলে কি ঘটেছে? বিএনপি খুশি কেন? ঘটনা ঘটেছে প্রশাসনে। আপনারা যদি বিটিভির দিকে দেখেন, বিটিভি সহ চ্যানেল 24 আরো যত মিডিয়া আছে, এমনকি আমি অবাক হলাম যে আমার দেশ পত্রিকা হঠাৎ করে উল্টো পাল্টা রিপোর্ট করছে, জামাত চরমনের নামে কুৎসা রটাচ্ছে, যে তাদের ঐক্য নাকি ফাটল ধরছে, কি হচ্ছে কি, তারা নাকি আলাদা প্ল্যাটফর্ম গঠন করতে পারে, অথচ এগুলো মিথ্যা কথা। এরপরে তারেক রহমানের দেশে ফেরা, আমার দেশ পত্রিকায় দেখলাম ওভার গ্লোরিফিকেশন, এত তেল দেওয়ার কিছু ছিল না। এটা গেল আমার দেশের কথা, কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি, বিএনপির মিডিয়া সেলের মধ্যে কোনো পার্থক্য নেই। এই আসছে, মানে ধারাভাষ্য দিচ্ছেন, রাষ্ট্রনায়ক আসছেন, অমুক তমুক, কাঁপছে। নোংরামির একটা লিমিট আছে। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে এভাবে পক্ষপাতমূলক আচরণ, এটা নিঃসন্দেহে লেভেল প্লেইং ফিল্ডকে ধ্বংস করেছে। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ শুধু রাষ্ট্রীয় গণমাধ্যম না, সমস্ত গণমাধ্যম যেন সব দলের জন্য টক শোতে এবং সব প্রোগ্রামে সমান সুযোগ নিশ্চিত করে, এটা নির্বাচন কমিশনের নির্দেশনা আছে সমস্ত গণমাধ্যমের প্রতি। সেখানে রাষ্ট্রীয় গণমাধ্যম যে নোংরামি করলো, তারেক রহমানকে যেভাবে তেল দিল, এই যে আসছেন ভিড় দর্পে ধীরে ধীরে এগিয়ে চলছেন, মানে এগুলো কি? এটা কি ক্রিকেট খেলা? এবং মিডিয়াগুলো নোংরামি, দালালি কত প্রকার কি কি, এটা আমরা দেখেছি। তবে প্রথম ফলাফল যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যেখানে যে বাংলাদেশে তো সুষ্ঠু নির্বাচন হয় না, জনগণ ভোট যাকেই দিক, ক্ষমতায় তারেক রহমানই আসবে। তিনি কি এমনি এমনি বাংলাদেশে এসেছেন? বুঝে শুনে গ্রিন সিগন্যাল নিয়ে এসেছেন, দিল্লি বলেছে বলে এসেছেন। অতএব তারেক রহমানের দালালি করি, ভবিষ্যতে সুযোগ সুবিধা পাবো, এই দৃষ্টিভঙ্গি থেকে জাতীয় রাষ্ট্রীয় গণমাধ্যম, রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি সহ সবাই দালালি শুরু করেছে এবং প্রশাসন পুরোপুরি দলীয়করণ হয়ে গেছে অনেকটা। লেভেল প্লেইং ফিল্ড অনেকে বলছে যে আশা করাটা ঠিক হবে না। সবাই তো এখানে মানে এই আবেগে প্রমাণিত হয়ে গেছে যে কি পরিমাণ বিএনপির দালাল, পক্ষপাত। সেনাবাহিনী থেকে শুরু করে সবাই তারেক রহমানকে কিভাবে প্রোটোকল দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। এটা কি তফসিল ঘোষণা করার পর এটার অর্থ কি? ওনার জন্য প্রধানমন্ত্রী, কিসের ইউনুস গেলেও এরকম ঝামেলা হয় না। তো এটা রাষ্ট্রীয়ভাবে দল যতই আগ্রহ দেখাক সেটা ভিন্ন বিষয়। 4 ঘন্টার জন্য টোল ফ্রি, এটা কি? এটা লেভেল প্লেইং ফিল্ড? জামাতের 3 তারিখের মহাসমাবেশে টোল ফ্রি করবেন? আমি নিজে দেখেছি জামাতের আগে যে মহাসমাবেশ করেছে, সেই মহাসমাবেশে টোল ফ্রি তো দূর কি বাদ, লঞ্চ ঘাটে ঢুকতে যে ঘাট টিকিট লাগে, এটাও জামাতের প্রত্যেক কর্মী দিয়ে দিয়ে ঢুকেছে। আর কয়েক জায়গায় দেখেছি দেয়নি, কিন্তু আগে চুক্তি করেছে, আগে দিয়েছে যে আমাদের এই পরিমাণ লোক থাকবে, এই টিকিট কাটবে, ঢুকবে, এতে তো সময় লাগে, এই নেন টাকা, আসলে জাস্ট ঢুকে, আমাদের লোক পরিচয় দিলেই ঢুকে যাবে আনুমানিক। কিন্তু ফ্রি ঘাট টিকিটও ফ্রি করে নাই, যেখানে সদরঘাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য ঘাট টিকিট ফ্রি। আর ঘাট টিকিট ফ্রি এটা অ্যাভেলেবল, যেমন আমরা বিএডব্লিউটিউ বা বিভিন্ন জায়গায় আমাদের লোকজন, আত্মীয় স্বজন থাকে, সাধারণত লঞ্চ ঘাটে কোনো কারণে সফরে গেলে তারা হেল্প করেন, আমাদেরকে এগিয়ে দেন, কেবিন ঠিক করে দেন, ঘাট টিকিট লাগে না। ইটস ভেরি সিম্পল। অথচ জামাতের মহাসমাবেশের দিনও ঘাট টিকিট মাপ নাই। অথচ জামাত চাইলে ওটা ঘাট তারামি করি, ঘাট টিকিট না দিয়ে আসতে পারত। আর টোল ফ্রি, এটা কি লেভেল প্লেইং ফিল্ড?
সরকারের মধ্যেও যে ভাব লক্ষ্য করলাম, কোন দলের প্রধানকে এভাবে মূল্যায়ন করা হয় না। তো এই গেল একটা দিক। প্রথম হচ্ছে যে তারেক রহমান বাংলাদেশ ফেরায় বিএনপির জনপ্রিয়তার উপর সামান্য প্রভাব পড়বে না। এর দলিল প্রথমে দিয়েছি যে একজন লোকও খুঁজে পাওয়া যাবে না যারা, যে তারেক রহমান লন্ডনে আমি বিএনপি সমর্থন করি না, বাংলাদেশে আসলে সমর্থন করবো, এসেছে এখন করি, এরকম কোনো লোক নাই। যারা সমর্থন করতো তারা তারেক রহমান হনুলুলুতে থাকলেও সেখানে বসেও সমর্থন করবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা হবে, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বিএনপির যত অন্তর্কন্দল, চাঁদাবাজি এবং এই যে লেভেল প্লেইং ফিল্ডের যে 12টা বাজিয়েছেন তিনি, এর দায় তাকে নিতে হবে। সুষ্ঠু নির্বাচন না হলে এর দায় তাকে নিতে হবে এবং ইতিহাস তাকে কাঠগড়ে দাঁড় করাবে, যা আপনার কারণে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি ভোট চুরির মাস্টার মাইন্ড। যদি ভোট চুরি হয়, আপনি সেইভাবে প্ল্যান করে সাজিয়ে গুছিয়ে বাংলাদেশে এসেছেন, ইতিহাস তাকে ক্ষমা করবে না। তো দর্শক, তারেক রহমান এছাড়া মূল যে প্রভাব এখানে দেখেন, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, পরিমণি, তারা যাই বলুক না কেন, পরিমণির উপর প্রভাব পড়েছে। তারেক রহমানের বক্তব্য শুনে যা বললেন পরিমণি, সমকালের রিপোর্ট। পরিমণি কথা বলেছেন ফেসবুকে এক পোস্টে। পরিমণি লেখেন, আজ এদেশের মানুষ দেশের মানুষ চায়, যখন বললেন একদম শীত ধারায় এসে বিঁধল, কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারিদিকে, শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কি চাওয়া নেই। এখন পরিমণিরা তো আওয়ামী লীগ পালানোর পর বিএনপি, ইজ ভেরি সিম্পল। কিন্তু সবাই বিএনপি না, অনেকে আবার জামাত আছে। এখন এই কিন্তু মূল বিষয় যে এরকম তেলবাজি যারাই করুক না কেন, রাজনীতিতে তো এর বৈধ কোনো প্রভাব থাকতে পারে না। বৈধ প্রভাব একটাই, যে জনগণের উপর প্রভাব, সাধারণ জনগণের পারসেপশন ঘুরে যাওয়া, যে না তারেক রহমান এসেছে, এখন আমরা সবাই বিএনপি, এরকম কোন পারসেপশন তৈরি করতে পেরেছে কিনা, না পারে নাই। তাহলে রাজনীতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কোনো সিগনিফিকেন্স নেই, যা আছে নেগেটিভ। কি নেগেটিভ? ওই যে লেভেল প্লেইং ফিল্ডের 12টা, এবং তারেক রহমানকে এখন থেকে দায় নিতে হবে। বিএনপি কোথায় কি চাঁদাবাজি করে এবং কতজন কি অন্তর্কন্দলে কামড়াকামড়িতে মারা যায়, বিএনপি 2 গ্রুপে কোথায় কোথায় কি ঘটে, এটা আমরা দেখব, এটা আমরা হিসাব রাখবো, এবং এগুলো সব দায় এখন থেকে তারেক রহমানকে নিতে হবে। তিনি দায় নিতে বাধ্য। দর্শক খেয়াল করেন, তারেক রহমান বাংলাদেশে হাজির হবার পর দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, উৎসাহিত হয়েছে। কিন্তু বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা? বিএনপির একার পক্ষে কি সম্ভব এই রাজনৈতিক পরিস্থিতি যে পরিমাণ অবনতির দিকে ধাবিত হয়েছে, যে পরিমাণ নতুন নতুন ইস্যু সামনে এসছে, সেটি মোকাবেলা করার জন্য? নিশ্চয়ই না। এটা কিন্তু তারেক রহমান নিজেও টের পেয়েছেন। তিনি এই কারণে বলছেন যে মঞ্চের যারা আছেন এবং মঞ্চের বাইরে যারা আছেন সবাইকে মিলে একটি ঐক্য তিনি চান। ঐক্য চান দেশের নিরাপত্তা, শান্তি এবং সমৃদ্ধির জন্য। কিন্তু সেটি কি আমরা আশা করতে পারি, বা সেটা কি দৃশ্যমান হয়েছে? না দর্শক, দৃশ্যমান হয়নি। কেন হয়নি আমি একটু বিশ্লেষণ করছি। খেয়াল করবেন যে মঞ্চে কারা ছিল। মঞ্চে যারা ছিল বিএনপির বাইরে, তারা শক্তিশালী মুখ কিন্তু শক্তিশালী দল বা সংগঠন না। যেমন ধরেন গণ অধিকার পরিষদ। তারপরে কারা ছিল? ছিল ববি হাজ্জাজের দল, আন্দালিব পার্থ, জুনায়েদ সাকি, সাইফুল হক। এই মানুষগুলো পরিচিত, কিন্তু তাদের দল সংগঠন কিন্তু সারা দেশে শক্তিশালী না। মুখগুলিও জনপ্রিয়, কিন্তু তার মধ্যেও দেখেন একটা বিভাজন ঘটেছে। কারণ বিএনপির সাথে প্রায় 40-45 বা 50টা রাজনৈতিক দল কিন্তু একটা যুগপৎ আন্দোলন করেছে। সেখানে অনেকগুলো মুখই নেই। কারা নেই? যেমন প্রথমেই যাকে প্রত্যাশা করা হয়েছিল, মাহমুদুর রহমান মান্না, তিনি কিন্তু নাই। কর্নেল অলি, তিনি নেই। তারপরে যদি ধরেন আসম আব্দুর রব, তারাও কিন্তু নেই। এই মুখগুলি কিন্তু বিএনপির সঙ্গে ছিল, যুগপথে ছিল, কিন্তু তারা নেই। এইভাবে আমি সবগুলো নামটা মনে আসছে না, আরো বেশ কিছু দল সংগঠন কিন্তু নেই। কারণ নির্বাচনী সমঝোতা হয়নি। নির্বাচনী সমঝোতা না হয় তারা দূরে সরে গেছে। এখন তার মানে মঞ্চের বাইরে চলে গেছে। তারেক রহমান যে কথাটা বলছেন, মঞ্চের বাইরে যারা আছে তাদেরকেও ডেকেছেন। বিএনপির একটা বক্তব্য হচ্ছে
যে অনেকে রাজনীতিতে ভালো করছেন, কিন্তু নির্বাচনী রাজনীতিতে তারা ভালো করছেন না। এখন ক্ষমতার জন্য দরকার প্রতিটা আসনের লক্ষ কোটি টাকা মূল্য। একটা আসনও নিয়ে হেলাফেলা করা যাবে না। কিন্তু শরিকদের কথা হলো যে তাদের আসন দিতে হবে, তারা যুগপথে ছিল। কিন্তু তার ক্ষেত্রে বড় একটা ব্যত্যয় ঘটে গেল যে ধানের শীষ নিয়ে তারা লড়তে পারবেন না। নিজ দলের প্রতীক নিয়ে, যেখানে জামাতের মতন দল, হাত পাখার মতন দল, সেই দলগুলোর সাথে কিভাবে লড়বে এই মানে শরিকরা? আর বিএনপি কি ক্যাডার ভিত্তিক দল না, বিএনপি নিজেই প্রার্থী জোটের মধ্যে আটকে আছে। এক একটা এলাকায় তার 3 জন 4 জন 5 জন করে প্রার্থী। তো সেখানে তারা সংগঠিত হবে ওই প্রার্থীকে জেতানোর জন্য, সেটা আশা করা যায় না। সেই কারণে শরিকদের জন্য আগে হয়তো 30টা 40টা বা 50টা আসনের কথা চিন্তা করেছিল, কিন্তু সেটা কমে গেছে প্রতীকের জটিলতায়। এখন প্রতীকের জটিলতায় আটকালো, কিন্তু রাজনীতির মেরুকরণে বিএনপি কি আগাইতে পারলো? তারেক রহমানের আহ্বানে কি সাড়া দেবে? যে নির্বাচনী সমঝোতা হলো না, কিন্তু রাজনৈতিক সমঝোতা কি হবে? আমরা কিন্তু সেটাও দেখিনি। এর বাইরেও কিন্তু কয়েকটা রাজনৈতিক দল আছে যারা গণতান্ত্রিক শাসনের জন্য তারা বারবার নির্বাচনের কথা বলছিল যথাসময়ে এবং দ্রুত। তার মধ্যে অন্যতম সিপিবি, বাসদের 2 অংশ এবং আরো কয়েকটি রাজনৈতিক দল। তারাও কিন্তু এখন বিএনপির পতাকা তলে, বিএনপির যেই স্লোগান, যে রাজনৈতিক থিম, সেই অনুযায়ী কিন্তু সেই বাম রাজনৈতিক দলগুলো এখন বিএনপির কাছে আসার কথা, কিন্তু তারাও কিন্তু আসেনি। অর্থাৎ বিএনপিকে ঘিরে যেই বলয়টা ছিল, সেই বলয়ের সবাই কিন্তু একসাথে থাকলো না। আবার বলয়ের বাইরে অথচ একই ধরনের এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য যারা সংগ্রাম করছে, আন্দোলন করছে, তাদেরকেও কিন্তু একত্রিত করতে পারলো না। তো সুতরাং ওই যে ঐক্যের যে স্লোগান তারেক রহমান দিয়েছেন, সেই ঐক্যের বিষয়টা জরুরি এবং সেটা বাস্তবায়ন করাটা এখন রীতিমতো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। সেটা পারবে কিনা হয়তো আগামী কিছু দিনের মধ্যে সেটা দেখা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।